আমি সরাসরি চলে যাব শহীদুল ভাইয়ের কাছে। শহীদুল ভাই, যেরকম আপনি বলছিলেন যে আয়নাঘর সম্পর্কে রটনা তৈরি করা হয়েছে, কিন্তু এই যে মুজিবের বাড়ির পাশ থেকে যে আমরা দেখছি যে ছানবিন করা হচ্ছে, বেশ কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে কি রয়েছে সেখান থেকে, তো নাকি ছেঁড়া জামা কাপড় উদ্ধার করা হয়েছে ছাত্রীদের। আমি এই প্রসঙ্গের আগে একটু প্রসঙ্গ টানতে চাই। হ্যাঁ হ্যাঁ, যে আসলে 5 আগস্ট যে সন্ত্রাসী হামলার মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে, সেই ষড়যন্ত্রের যে জাল বোনা হয়েছিল তা কিন্তু সমস্ত মিথ ছিল। প্রত্যেকটি জিনিস, তার অন্যতম একটি আয়নাঘর, যে আয়নাঘরের নাম করা হয়েছিল যে আয়নাঘরে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষকে বন্দী করে রেখেছে শেখ হাসিনার সরকার। কিন্তু তারা 6 মাস ক্ষমতা গ্রহণের পরেও আজ অব্দি এখন পর্যন্ত একটি আয়নাঘর তারা উদ্ধার করতে পারে। তারা একটি আয়নাঘর দেখাতে পারেনি জনগণকে, একটা মিডিয়াকে দেখাতে পারেনি। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জাতির পিতা। তিনি শুধু, যে কথাটি আপনি বলছিলেন শুরুতে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশিদের নেতা নয়, হ্যাঁ, তিনি বিশ্ব বাঙালির নেতা। বিশ্ব বাঙালির সম্মানের জায়গায় তিনি আছেন, ভালোবাসার জায়গায় তিনি আছেন। এবং তার যে বাড়িটি, এই 32 নম্বর বাড়িটি, সেই জায়গাটি স্থান করে, যে জায়গাটি মানুষের ভালোবাসার, বাঙালির আবেগের জায়গাটি, সেই ভবনটি ভেঙে দেওয়ার পর সারা বিশ্ব থেকে নিন্দার ঝড় উঠেছে। তো সেই দিকটাকে অন্যদিকে ঘোরানোর জন্যই মূলত এই আয়নাঘর নাটক, এই বাচ্চাদের কাপড় উদ্ধার এবং এই যে কঙ্কাল উদ্ধারের কথা বলা হচ্ছে। এই যে বাচ্চাদের কাপড় উদ্ধারের কথা বলা হচ্ছে, ধানমন্ডির এই জায়গাটি একটি জনবহুল জায়গা, এবং বঙ্গবন্ধু ভবনে প্রতিদিন প্রচুর মানুষ যেত। এবং 5 আগস্টে যখন বঙ্গবন্ধু ভবনটিকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপর এটা বন্ধ ছিল টোটালি। তো বঙ্গবন্ধু ভবনের এই পাশের এই ভবনটি মানে বঙ্গবন্ধু জাদুঘর, যেটি, এটা একটি ভবন। এই ভবনে কোনোভাবেই কারো ওই আন্ডারগ্রাউন্ডে যে এইভাবে মানুষ খুন করে আটকে রাখার প্রশ্নই আসে না। সেখানে জল জমে আছে, তারা সুয়ারেজ লাইন পেয়েছে, সেখানে লিফটের জায়গা পেয়েছে, কারণ লিফট তো এখন নিচে থেকেই যায়, আন্ডারগ্রাউন্ড থেকে যায়, গ্রাউন্ড ফ্লোর থেকে যায়। সেই লিফটের জায়গা মতো তারা সেখানে পেয়েছে। এটা একটি নির্মাণাধীন ভবন। তো নির্মাণাধীন ভবন যখন বৃষ্টি হয়, সেটাতে জল ঢোকে, সেটাতে ময়লা আবর্জনা ঢোকে, অনেক কিছু আসে। কিন্তু আমার প্রশ্ন সেটা নয়। আমার প্রশ্ন হলো যে যখন লাইভে এখানে জল সেচ দেওয়া হচ্ছিল, একটা উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল ফায়ার ব্রিগেড, তখন লাইভে কেন এইগুলো উদ্ধার হলো না, সরাসরি কেন দেখানো গেল না? এটি মানে যখন এই ফায়ার ব্রিগেড তাদের ইয়েটা বন্ধ করে দিল, তখন তারা এই যে কাপড় চোপড়, স্যান্ডেল, পুরনো স্যান্ডেল, তারপরে এই হার এনে তারা উপস্থাপন করলো। এটি মূলত কোনো বিষয় নাই, এটি কি নাটক। এটি করা হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধুর এই বাড়ি ভাঙ্গার যে ধিক্কারজনক, যে নিন্দাজনক যে কাজটি, সেই কাজটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, মানুষের নজর অন্যদিকে প্রবাহিত করার জন্য। কারণ আমি একটা জিনিস বলি, এটা বলা উচিত, জানা উচিত মানুষের, কারণ আমি জানি যে আস্তাক বাংলার দুদেশের দর্শকরাই দেখেন। হ্যাঁ, এটা জানা উচিত যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাড়িটি কিন্তু মানে মুজিববাদীদের জন্য একটি তীর্থস্থান। এই বাড়িতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কিভাবে স্থাপন করা হয়েছে, সেটি যারা না গিয়েছে তারা দেখতে পারেনি, তাদের সৌভাগ্য হয়নি। এটি ছিল মুক্তিযুদ্ধ, ভারত বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে অবদান, ভারতের সবকিছু এখানে উপস্থাপন করা হতো, যে কারণে জঙ্গিদের 5 আগস্টের হামলার শিকার হয়েছিল এই ভবনটি। এই ভবনটিতে কখনো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওখানে যেয়ে থাকেননি। উনি ভারত থেকে নির্বাসন শেষে যখন বাংলাদেশের মাটিতে পা রাখেন, উনি ওখানে যাওয়ার পরে উনাকে ওই ভবনটি কিন্তু খুলে দেওয়া হয়নি। পরবর্তীতে উনি ওই ভবনে ওঠেননি, উনি এটিকে জাদুঘরে রূপান্তর করেছেন, বাংলাদেশের মানুষকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নৃশংসতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর জন্য উনি এটাকে জাদুঘর করেছিলেন। এবং উনার বাবার বাড়ি এবং ওই বাড়িটি উনার মা, বাবা, ভাই, বোন সবাই আত্মহতি দিয়েছিলেন ওই বাড়িতে। উনার কাছে ছিল এটি পবিত্র। শহীদুল ভাই, আমি আপনার যে ব্রিফ এবং আমরা যে ছবি বা মানে অকাট্য যে প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, তাতে করে এটা অন্তত বলা যায় যে একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের ছক বোনা হয়েছে। কি জন্য?
এই যে ভ্যান্ডালিজম বা ডেমোলিশ করা হলো ধানমন্ডির বাড়ি, এটিকে জাস্টিফাই করার জন্য এবং সেখানে যে বেশ কিছু কাণ্ড ঘটানো হয়েছিল আগে থেকেই সেটা দেখাবার জন্য এই রকম একটা প্ল্যান। কিন্তু প্রশ্ন একদম তাই। হচ্ছে এই যে প্ল্যানিং বা প্লটিংটা তৈরি করা হলো, এটা কাঁচা মাথার খেল হয়ে গেল না? যে প্রশ্নটা আগেও আপনাকে আমি করলাম, যে অনেকটা কাঁচা নিশ্চয়ই। মাথার খেল। এটা নিশ্চয়ই, আমি তো বললাম যে মানুষ এটি বিশ্বাস করার কোনো কারণই নেই, গ্রহণযোগ্য কোনো কারণই নেই। একটা বিষয় হলো যে আমরা লাইভে কথা বলছি, হ্যাঁ এখন যদি আমাদের স্ক্রিনে কিছু শো করে এটা তো সাধারণ মানুষ দেখবে, হ্যাঁ। দেখবে না? সাধারণ মানুষ দেখবে। হ্যাঁ। কিন্তু আমরা এই শো শেষ করে যদি আরেকটা শো করে বলি যে আমাদের শো এর মাঝখানে বক্তব্য দিতে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল, সেটা কি মানুষ বিশ্বাস করবে? সেই করবে না, যেহেতু এটা লাইভ প্রোগ্রাম। তো যে অপারেশনটি লাইভ হচ্ছে সেই লাইভ প্রোগ্রামে, সেই লাইভ অপারেশনে কেন কোনো মিডিয়া দেখাতে পারলো না? যেখানে কাপড় ছিল, এখানে হ্যাঁ। হাড় ছিল, সেটি পরে কেন দেখানো হলো? হ্যাঁ সেটি পরে যে সিআইডি পেলো কেন, উদ্ধার করলো কেন? এটি পুরো একটা ছেলে মানুষই, এটি মানুষের নজর ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। এবং মিডিয়াতে কিন্তু ফায়ার ব্রিগেড আনুষ্ঠানিকভাবে বলেছে হ্যাঁ। যে এখান থেকে কিছু পাওয়া যায়নি। তার একদিন পরে সিআইডি যে একটি হাড় উদ্ধার করলো এবং একজন যে বললো এটা আয়না ঘর, হ্যাঁ এটি নিশ্চয়ই ষড়যন্ত্র, হ্যাঁ। এটা নিয়ে কোনো কথাই নেই। এটা না, এবারে এই মানে ষড়যন্ত্রের ছেলে মোকাবিলায়, মানুষই। এই ষড়যন্ত্রের মোকাবিলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিভাবে করবেন? তার কারণ হচ্ছে গিয়ে তিনি তো এখন এই মুহূর্তে দেশের বাইরে। তিনি তার দলকে উজ্জীবিত করার জন্য তিনি নানান রকম বক্তব্য রাখছেন, নানান রকম তার বিবৃতি তিনি জারি করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে মাঠে নেমে একদম এদের বিরুদ্ধে লড়তে গেলে যে শক্তি বা যে লোকবল দরকার সেটাই তো আওয়ামী লীগের নেই। শেখ হাসিনা সেই জায়গাটা তৈরি করবেন কি করে? শোনেন, এটি একটি মানে আমি এই কথাটার দ্বিমত পোষণ করি যে শক্তি নেই। শক্তি আছে। দেশে একটি মব সন্ত্রাস চলছে। কালবু দেখেন, আমাদের ইতিহাসের একটি পার্ট, আমাদের অমর একুশে গ্রন্থমেলা, হ্যাঁ সেখানে একটি মব গোষ্ঠী, একটি মৌলবাদী গোষ্ঠী যে একজন প্রকাশককে মারধর করে সরকারকে বাধ্য করেছে তার স্টল বন্ধ করে দিতে। এবং শুধু তাই নয়, তাকে পুলিশ তার হেফাজতে নিতে হয়েছে এবং তাকে পুলিশের সামনে পেটানো হয়েছে। একজন প্রকাশক, পাবলিশার, তার যেখানে চারণভূমি, সেই বইমেলাতে এইভাবে মব সন্ত্রাসের শিকার হয়েছে। 5 আগস্টের পর কোনো আইন ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে, শত শত নেতাকর্মীদের খুন করা হয়েছে, যার একটি মামলা পর্যন্ত হয়নি, একটি প্রোটেস্ট পর্যন্ত হয়নি। যে কথাটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যে জাতির পিতার বাড়ি ভাঙা হচ্ছে, সেখানে সেনাবাহিনী দাঁড়িয়ে পুতুলের মতো দাঁড়িয়ে দেখেছে, হ্যাঁ। কোনো প্রোটেস্ট করেনি, কোনো বাধা দেয়নি। সেই পর্যায়ে একজন আওয়ামী লীগের নেতাকর্মী রাস্তায় নেমে প্রতিবাদ করা মানে নিশ্চিত তার মৃত্যু। যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় নিচ্ছেন, হ্যাঁ তার দলের সভানেত্রী হিসেবে তিনি সময় নিচ্ছেন, কিন্তু তিনি বসে নেই। যেটি আপনি বললেন, তিনি প্রতিনিয়ত নেতারা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন।